গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। ঘুম থেকে উঠে সবার কাজ যেমন থাকে বিছানা গোছানো, কাউর কাজ থাকে রান্নাঘরে কাজ করা, কাউর কাজ থাকে সকালবেলায় কাজে যাওয়া, নানা ধরনের মানুষের নানা ধরনের কাজ থাকে, তাই না বলো আমাদের? তো আমার কোনো দিন রান্নার কাজও থাকে, কোনো দিন বিছানা গোছানো থাকে। তো এই ভিডিওটা আমি সকাল থেকেই করেছি। তো আজকে আমার রান্নাবান্নাটা একটু করা ছিল, তার জন্য ভাবলাম পার্থক্য হয়ে যাবে, বিছানা খাতাটা একটু পরিষ্কার করে আসি। তো ওর জন্যই আমি এসছি। তো ওকে করে টোরে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে ওকে আমি অফিস পাঠিয়ে দিয়েছি। তারপরে আমার এই কাজগুলো থাকে, কারণ ওর যখন অফিসের তাড়া থাকে না, তখন আমি এই কাজগুলো করতে পারি না। এগুলো যখনও বেরিয়ে যায় তারপরে আমাকে এগুলো করতে হয়, আস্তে ধীরে সুস্থে করি। অত তাড়াহুড়ো করলে এখন না বড্ড কষ্ট হয়, বুকেও ব্যথা হয় মাঝে মাঝে বেশি যদি তাড়াহুড়ো করি বা বেশি জোরে যদি কাজ করি। আমি জানি এটা গরমের জন্য হচ্ছে, যখন আবার বৃষ্টি বর্ষা হয় না তখন কিন্তু খুব একটা হয় না, শীতকালেও কিন্তু এতটা কষ্ট হয় না গরমকালে যতটা কষ্ট হয়। কিন্তু কি করা যাবে, আমরা গৃহবধূরা ঘরে বন্দি, আমাদের তো ঘরটাকে তো পরিষ্কার করে রাখতেই হবে। আর জানো তো, আমি না আমার এই ঘরটাকে বা আমাদের এই ঘরটাকে না আমি মন্দির হিসেবেই দেখি। আমরা যেমন একটা মন্দিরে, আমাদের নিজেদের মন্দির ঘরটার ভেতরেও তো একটা ছোট্ট মন্দির থাকে, আমাদের ঠাকুরের ঘর। তো সেটাকে যখন যেভাবে পরিষ্কার করে রাখি, আমার মনে হয় আমাদের ঘর দুয়ারও সেভাবে পরিষ্কার করে রাখাটা উচিত। তো যাই হোক, আমি সেইভাবে করে রাখার চেষ্টা করি যতটা গুছিয়ে রাখা যায়। তো এই যে এখানে আমার চাদর, তার বালিশের কভার টভার সব এখানেই রাখি, সমস্ত কিছু একটু গুছিয়ে গাছিয়ে এদিক ওদিক করে রেখে দিই, যখন যেটা দরকার হয় সেখান থেকে বের করে নিই। উলট পালট করে যদি রাখি তাহলে তো কোনো কিছুই খুঁজে পাবো না। তো কালকে রাত্রে কিছু জামা কাপড় তো সব আমি এই যে চেয়ারটার ওপর রেখেছিলাম, সব জায়গায় রাখার জন্য জামা কাপড়গুলো যেখানে যে স্থানে থাকবে সেখানে রেখে এসছি। এখন এক এক করে শুধু ঢোকানোর পালা। তো চাদরটা ঢুকিয়ে নিলাম। এবার কি ছেলের কিছু জামা কাপড় আছে ওই ঘরে রেখে এসছি, ওটা আবার সুটকেসে রাখবো। এই জায়গাটা ভাবছি আগে একটু পরিষ্কার করে নিই ভালো করে। ছেলে মাঝে মধ্যে এই জায়গাটা এত অগোছালো করে রেখে দেয়, ওই যে পেন টেন নেয় তো ওর জন্য অগোছালো করে রাখে। আমি মাঝে মাঝে বলি, বাবু একটু গুছিয়ে রাখতে পারিস না? মা তুমি তো আছো গোছানোর জন্য, তুমি এখন গুছিয়ে রাখো, যখন আমি বড় হয়ে যাব না আমি তোমাকে কিচ্ছু করতে দেবো না। বলছি হ্যাঁ, শুধু বড় বড় ডায়লগ। বলছে না গো মা, আমি সত্যিই তাই করবো, আমি তো ছোটোবেলা থেকে দেখছি তুমি কত খাটছো। পার্থিবের ঘরটা না আমার এইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখতেই ভালো লাগে গো। বেশি জিনিসপত্র থাকলে না ঘরটা কেমন একটা দম আটকানো মনে হয়। তোমরা অনেকে হয়তো বলেছো, আমি সেই ব্যবস্থাটা অবশ্যই করব। বিছানাটা পরিষ্কার করে এইভাবে গুছিয়ে রাখলাম, মাঝে মাঝে আবার বালিশগুলোকে এখানেও রাখি, যেভাবে আমার মনে হয় আজকে এইভাবে রাখবো তো সেইভাবেই রাখি। তো এই যে পার্থিব এখন একটুখানি লেখাপড়া করতে বসেছে, আমি গুছিয়ে গাছিয়ে সব নিয়েছি। চেয়ারটাও ফাঁকা করে রাখলাম, মাঝে মধ্যে ওখানে গিয়েও বসে। ফুলদানিটা ওটা পার্থই ওখানে রেখেছে, বলে এখানে থাক, দেখতে খুব ভালো লাগছে। ঘরে ঢুকলেও না চট করে গিয়ে ফুলের দিকে নজরটা পড়ে, থাকুক। আর আমাদের যেহেতু ঘরের মধ্যে একটা ওয়াশরুম রয়েছে, ওর জন্য ওখানে টাওয়ালটা রাখতে হয় পা মোছার জন্য, বেশ জলটা ভালো শুষে নেয়, ওর জন্যই টাওয়ালটা ওখানেই রাখতে হয়। বিন ব্যাগটা ছেলে ওই ঘর থেকে এনেছে, মাঝে মধ্যে এখানে বসে। এর মধ্যে বিন অর্ডার দিয়েছি, তো ভাবছি বিনগুলো আসলে ঢোকাবো, তাহলে একটু মোটা হবে। যেহেতু দেখো অনেকটা পাতলা হয়ে গেছে, একটু মোটা হলে বসতে সুবিধা হবে। এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলাম, প্রায় রোজই গোছানো থাকে, পার্থিব গুছিয়ে গাছিয়ে রাখে। আর পার্থিব এখানে একটা লাইব্রেরি তৈরি করেছে ওর নিজের, ওখানে কিছু আমারও বই রয়েছে, যেহেতু আমি যখন অফ টাইমে বসে বসে পড়াশোনা করতাম। হ্যাঁ সাজিয়েছে, অফ টাইমে বসে বসে পড়াশোনা করতাম। কিছু বই ওই বাড়িতে ছিল, কিছু ওর বাবার বই ছিল, কিছু দাদুর বই ছিল। তো ওইগুলো এনে এখানে কিছু গুছিয়েছে। ওর দাদুর আরও অনেক বই আছে, কিন্তু সমস্ত বই এখানে এনে রাখতে পারিনি, যেহেতু ট্রাঙ্কে রয়েছে, তো আমাদের বাংকারে রয়েছে, ওগুলো তুলতে হবে। তো যেটুখানি সামনে ছিল নিয়ে এসছে, নিয়ে সেখানে রেখেছে। আমার, ওর আছে, বাবার আছে, তারপরে সবার মিলিয়ে ঝুলিয়ে ও রেখেছে।
ওর একটু ইচ্ছা, ওর একটা লাইব্রেরি হবে ছোট, তো ভেবেছি ভবিষ্যতে কখনো যদি পারি এই জায়গাটা একটা র্যাক মতো করে দেবো। কত খুশি হয়েছে দেখো, একটা বুক, হ্যাঁ বুক সেলফের মতো একটুখানি করে দেবো। তাহলে কি হবে, এখানে অনেক বই রাখতে পারবে, দেখতেও ঘরটা ভালো লাগবে। হ্যাঁ, ঘরের দরজাটা, মানে ঘরের দরজা বলবো না, বারান্দার দরজাটা আমি সবসময় একটু বন্ধই রাখি। রান্না করার সময় খুলি, যখন কাজকর্ম থাকে ঘরের ভেতরে তখন বন্ধ করে রাখি। দুধওয়ালা এসছে তাই দুধ আনতে গেলাম, সব সময় না এই সদর দরজাটা খুলে রাখতে আমার বড্ড কেমন একটা লাগে। মানে যেহেতু আমার বাড়িটা ফ্ল্যাট সিস্টেমেই করা, তো আমি সবসময় বন্ধ করে রাখি, ওটাই ভালো লাগে আমার, জানো তো। ঘরের ভেতরে থাকি আর বাইরে সেভাবে আমার কোনো কাজ থাকে না। যতই আমার বাইরে জল পড়ুক, আমি বাইরে বাসনও মাজি না, জামা কাপড় তো কাচি না, কিছু কিছু সময় ধরো ওয়াশিং মেশিনে যেটা দিই না সেটা হাতেও তো ধুয়ে নিই। তো আমি সেইভাবে কোনো কাচা ধোয়া সেইভাবে বাইরে করি না, আমি সবসময় ভেতরেই কাচা ধোয়া করি, ওই জন্য বাইরে যাই না, ওই জন্য দরজাটা সবসময় আমি বন্ধ রাখারই চেষ্টা করি। তো এই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, পার্থর কিছু জামা কাপড় কালকে একটু আধ শুকনো ছিল, বললো যে ওই ঘরে মেলে রাখি বিছানার ওপর। আমি বললাম হ্যাঁ জল তো নেই, একটু মানে হালকা ভেজা ছিল, আমি ঘরে রেখে দাও দেখবা শুকিয়ে যাবে সকালে। তো শুকিয়ে গেছে, ও তো সেভাবে গোছায় না, আমি সমস্ত কিছু ওর গুছিয়ে গেছি রেখে দিই, ওই চেয়ারের ভেতরে রেখে দিই, তাতে ও হাতের সামনে সমস্ত কিছু পেয়ে যায়। আর রেগুলার ও দুটো করে গেঞ্জি লাগে, একটা পরে যায় আর একটা নিয়ে যায়, অফিসে গিয়ে একটু চেঞ্জ করে, আবার যেটা ভিজে যায় আবার ওটা মেলে দেয়, আবার যদি ভিজে যায় তাহলে আবার ওটা চেঞ্জ করে, এইভাবেই একটুখানি পরে বাড়িতে এসে দুটো গেঞ্জি একদম ধুতে দিয়ে দেয় আমাকে, বলে মামনি আবার একটু ধুয়ে দিও। আমি বললাম ঠিক আছে ধুয়ে দেবো, রেখে দাও। এখন একটু জল ভরছি, আমি এখন বকবক করছি, পার্থিবকে জল ভরতে বলেছিলাম, কিছুতেই জল ভরবে না, বলছে মা তুমি এই বেলাটা ভরে নাও, আমি নয় রাতে ভরে দেবো, আমি একটা কাজ করছি। বললাম তোর শুধু মানে ফাঁকিবাজি, যখনই তোকে কাজ করতে বলবো তখনই তুই বলবি আমি এখন পারবো না মা, তুমি একটু ভরে নাও। কী আর বলবো, তাই একটু বকবক করলাম। এখন জলটা ভরে রেখে দিচ্ছি, ফ্রিজে রাখবো, এই যে স্পাইডের বোতলটা একটু ফ্রিজে রেখে দেবো। আর যে জলগুলো, এইটা না এই বোতলটা না বেশ ভালো জানো তো, এর ভেতরে না ঠান্ডা জল রেখে দিলে অনেকক্ষণ থাকে, আবার গরমে জল ঠান্ডা থাকে, আর শীতে যদি গরম জল রাখো অনেক সময় কিন্তু গরমই থাকে, মানে ফ্ল্যাক্সের কাজ করে অনেক সময়, দেখেছি বোতলটা পরীক্ষা করে। এখন টেবিলে রেখে দিলাম, আর পাশের জমিতে কাজ হচ্ছে, ওই পাইপ লাইন লাগাচ্ছে তোমার, যেহেতু ঘরটা রেডি হয়ে গেছে এবার তো জলের ব্যবস্থাও করতে হবে, না হলে আসতে পারছে না, ওর জন্য কাজ করছে, তাই একটু দাঁড়িয়ে দেখলাম, দেখে আবার এখন এই যে রান্না করতে আসলাম। সকালে কিছু রান্না বললাম না ছিল, তো ভাবলাম এবেলা একটু পটলের তরকারি করি, আমার যা ভালো লাগে পটলের তরকারি, ভেবেছি জানো একটু চিংড়ি মাছ হলে ভালো হতো, কিন্তু কে দূর এখন বাজারের দিকে যাবে, আমার ইচ্ছে করছে না, ওর জন্য আর এখন যাব না। ভাবলাম থাক পটলের একটু কষা কষা করে করি, তাহলে ভালোই লাগবে। তো এগুলো করতে গেলেও দেখো কোটা বাটা সংসারের কাজ কিন্তু কম থাকে না, এই গুছিয়ে গাছিয়ে করে উঠতে উঠতে না কোথা থেকে যে বেলা গড়িয়ে যায় আমি নিজেও টের পাই না। মানে মাঝে মাঝে ইচ্ছে করে না সংসারের এই কোনো কাজ করতে, কিন্তু এই পিঁপড়ের জ্বালায় না রেখে দিতেও পারি না, রেখে যদি গেছি পিঁপড়ে একদম এই জায়গাটা একদম অবস্থা খারাপ করে দেবে জানো না। তার মধ্যে বিকেলে আমার একটু বেরোনোর আছে, তো একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল, তো একটুখানি দই বড়া করে নিয়ে যাব, মানে প্রতিবাদীর বাড়িতে, ওই আমার বান্ধবী আছে না দেখেছো তো, তো তাদের বাড়িতে একটুখানি যাব। তিস্তা ফোন করে বললো মামনি যাবে, আনলাম ঠিক আছে চলো। তো ভাবলাম যে না একটুখানি কিছু করে নিয়ে যাই, তাহলে সবাই খেতে পারবে, ওর জন্যই আমি একটুখানি তোড়জোড় করে রান্নাটা করছি, এবার ওটা করতেও তো সময় লাগবে, আর তারপরে আবার একটু চাটনিও করতে হবে, কারণ ওপরে যেহেতু দই বড়ার ওপরে একটা লাল লাল চাটনি পড়ে, সেই চাটনিটা তেঁতুল দিয়ে করতে হবে, তো একটু তো টাইম লাগবেই, ওই জন্য ভাবলাম যে সমস্ত কাজ করে
তারপরে নয় ঘরে যাব। সমস্ত ঘর গুছিয়ে টুচিয়ে মুছে টুছে একদম রেডি করে নিয়েছে। দেখো জামা প্যান্ট তো আগেই গোছালাম দেখলেই। তারপরে বিছানাটা চাদরটা আজকে এই চাদরটা পেতেছি, তো দেখতে কত ভালো লাগছে। দেখো এই চাদরটা পাতলে না বেশ ভালো লাগে, খাটটা দেখতেও খুব সুন্দর লাগে। আর তোমরা অনেকেই বলেছো যেটা ঝুলিয়ে দিতে, ওর জন্য একটু ঝুলিয়েই দিলাম। দিয়ে এই যে ঘরটা গুছিয়ে গাছিয়ে সমস্ত গোছানো হয়ে গেছে, যা যা উলট পালট ছিল। তারপরে মুছে টুছে নিয়েছি, মুছে একদম কমপ্লিট করে নিয়েছি। আর এই দেখো বারান্দাটাও তাই করেছি, কারণ তোমাদের সাথে না এগুলো শেয়ার করতে গেলে না আমি বড্ড ভিজে যাচ্ছি। আমার জামা কাপড় দেখো পুরো ভিজে গেছে, এই দেখো। তো এগুলো সব করে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে নেব। এই যে টেবিলটা পরিষ্কার করলাম, ওই জায়গাটা পরিষ্কার করলাম, মুছলাম, মুছে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে রান্না করেছি, তারপরে মুছেছি, তারপরে সমস্ত জায়গা সব পরিষ্কার করে তারপরে রেখেছি। মিক্সচার মেশিনে মশলা করি, কিছু জল টল পরে সেগুলোকেও মুছে টুছে সব পরিষ্কার করে বাসন টাসন মেজে গ্যাস পরিষ্কার করে কড়াইটা একবার মেজেছিলাম, যেহেতু আমি একটুখানি ওই মানে বড়া ভাজছিলাম, ওর জন্য আবার তেল রয়েছে, ওর জন্য রয়ে গেছে। আর এখানে রান্নাগুলো সব জলের মধ্যে রেখেছি, যেহেতু পিঁপড়ে ধরে যায়। আর এখানে কিছু বাসন হয়েছে এই যে বড়া ভেজেছিলাম বলে। আর এখানে দেখো একটুখানি তেঁতুলের চাটনি করেছি এই যে। আর এখানে খাবারগুলো তোমাদেরকে পরে দেখাবো। হ্যাঁ, অনেক রান্না বান্না হয়েছে আজকে, অনেকই রান্না করেছি, অনেক রান্না হয়ে গেছে। ওই কটা বাসন রেখেছি, কলে আবার জল আসুক, কারণ এখন আর এই রোদে ওপরে যাব না। আর এই দেখো ফ্রিজে বড়াটা রেখে দিয়েছি, দই বড়া করেছি এই যে, অনেকটা এখানে দই বড়া করেছি, তো একটু ফ্রিজে থাকুক। তো সকালে একটুখানি এই যে পোস্ত করেছিলাম। আর এখানে বিউলির ডাল, ডালটা আবার ঘন হয়ে গেছে দেখো, ও দেখ গিয়ে আমার ঘন ডাল খেতে না ভীষণ ভালো লাগে। এখানে একটু উচ্ছে ভাজা, সেই আমার গাছের উচ্ছে ছিল না, সেইগুলোকে একটু আলু দিয়ে ভেজেছি। আর এখানে একটুখানি পটলের তরকারি করেছি নিরামিষ, চিংড়ি মাছ ঘরে নেই ওর জন্য। আর এখানে একটু দই নিয়েছি, খাবো, অনেক দিন পর দই খাবো। কেউ বলবে না আমি স্নান করেছি, মানে স্নান করে আসতে না আসতেই কি বলবো দরদর করে ঘেমে যেতে হয়। গরম গরম এক খাবার খেলে দরদর করে ঘেমে যেতে হয়। এক হচ্ছে স্নান করে যদি তুমি এসছো বাথরুম থেকে বেরিয়েছো, ব্যাস তারপরেও তুমি ঘেমে যাবে। এই দুটো কিন্তু জায়গায় তোমাকে ঘামতে হবেই। তো যাই হোক, এতগুলো কাজবাজ করে স্নান করে ওই ঘরে পুজো টুজো দিয়ে, পুজো দিতে গিয়ে আমার জামাটাই ভিজে গেছে, একদম জামাটা পুরো ভিজে গেছে। ভাবলাম না আর পাল্টানোর দরকার নেই, আর আমি পাচ্ছি না। জলগুলো এখানটায়, জলগুলো এনে এখানে সব রেখেছি, কারণ একটু ঠান্ডা হলে খেতে পারবো, নয়তো বাইরে রাখলে না প্রচণ্ড গরম হয়ে যায়। তখন তো বাইরেই রেখেছিলাম, তারপর যখন ঘরদুয়ার মুছে আমি যখন মানে বাথরুমে যাচ্ছি তখন আমি জলটা এখানে রেখেছি। খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে, এখন খেতে বসবো, 2:30 বেজে গেছে। মানে রোজ ভাবি 1:30 2টোর মধ্যে খাওয়াটা শেষ করব, কিছুতেই হয় না, জানো না, কিছুতেই। তার মধ্যে আজকে একটুখানি প্রতিবাদীর বাড়িতে যাব, তো ওর জন্য আমি একটুখানি ভাবলাম যে না একটু দই বড়া করে নিয়ে যাই। তো ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো রান্না বান্না করার পর আমি কাজ করতে করতে আমি বড়াগুলো ভাজছিলাম। তারপর একটু চাটনি করলাম, দইটা এখনও ফেটানো হয়নি, দইটা পরে একটু ফেটিয়ে বোতলে মানে ঢেলে নেবো খানে। আগে খেয়ে নিই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে জানো না। আর কারণ কি বলো তো, সেদিন প্রতিবাদীর বাড়িতে খাওয়া দাওয়া করলাম, তো এবার প্রতিবাদী জোর করে আমার জন্য আর তিস্তার বরের জন্য আর আমার বরের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। বলছো তোমরা খেয়েছো আর তোমাদের বরেরা খাবে না, এটা কি করে হয় বলো তো। তো আবার প্যাক করে দিয়েছে। এবার দেখো খালি টিফিনকারী লোককে তো দেওয়া যায় না, ছি কি লজ্জার ব্যাপার। তো বাইরে থেকে কিনে দিতে পারতাম, কিন্তু ভাবলাম না আমি একটুখানি হাতে বানিয়েছি, আমার বান্ধবীদের একটু খাওয়াবো, তার জন্য আমি একটুখানি করেছি। তো নিয়ে যাব, ওখানে গিয়ে না আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে একটুখানি দিয়ে দেবো।
শীতকালে আমাদের বাইরের টেবিলটা, চেয়ার টেবিলটা একটু মানে খাওয়ার জন্য ব্যবহার করি, ডাইনিং টেবিলটার কথা বলছি। আর যখন গরম পড়ে না, ওই টেবিলটা তখন আর আমাদের দরকার পড়ে না, জানো তো, ওইভাবেই পড়ে থাকে, গুছিয়ে গাছিয়ে রেখে দিই। কিন্তু গরমেতেই ঘরে বসে বসেই ভাত খাই, বাইরে আর খেতে পারি না, বড্ড কষ্ট হয়। ওর জন্য ঘরে এখন বসে বসে শান্তিতে দুটো ভাত খাচ্ছি, খেয়ে একটু রেস্ট নেব। রেস্ট নিতে নিতেই চলে এসেছি, বেশিক্ষণও নিতে পারিনি, ওই 15 মিনিট মতো একটুখানি গড়াগড়ি দিলাম। তারপরে ফোন করলাম, তিস্তা বেরোবে, বলছে তুমি আগে বেরো, আমি বেরোচ্ছি। ওর তো একদম কাছে, আমারটা একটু 10 মিনিট বা 5 মিনিট একটু লেট হবে, ওর একদমই 5 মিনিট লেটও হবে না, একদমই কাছে। তাহলে ঠিক আছে, আমি বেরোচ্ছি। তো আমি বেরোলাম। তো এই যে এখানে আসলাম, সবাই মিলে এখন গল্প করছি, প্রতিবাদীরা এই ঘরেই ছিল। তো আমরা সোজা এসে এই ঘরেই ঢুকে গেলাম। এসিটাও চলছে, কারণ বাইরে যা টেম্পারেচার, সত্যি কথা বলতে এসিতে না ঢুকলেও উপায় নেই, আবার ঢুকলেও কিন্তু বড্ড কষ্টও হয়। দে, তুই খাবি? দেখ দেখ দেখ, মারা পিট কর। শোনো দে। হ্যালো, আমাদের ওয়াইফাই কে কি বিয়ে রে? এ ভাই তোর ঠামার ফোন এটা? জঙ্গলি জানোয়ার। জঙ্গলে লাগা লাগা বললাম না যে বিকেলবেলা বান্ধবীর বাড়ি এসে গেছি, আর আজকে না প্রতিবার হচ্ছে বার্থডে, পুরো চলে গেল, মায়ের থেকে টাকা হচ্ছে, পড়ে গেল এই তো হয়ে গেল তো বার্থডে। বার্থডে ওম্যান, বার্থডে গার্ল কোথায়? বার্থডে ওম্যান, হ্যালো বয়েজ। আমার মার একটা মেয়ে আজকের দিনে আমার মা তোমাকে আশীর্বাদ করবে তো তখনই দেবে। হ্যাঁ তোমাকে আশীর্বাদ করবে। আজকের দিনের মেন ক্রেডিট হচ্ছে অ্যাকচুয়ালি মায়ের। না জন্মদিনে দেওয়ার ওদিকে ও না খেবি, ধানটা আছে না, তুমি দই দিয়ে বলবা, ভালো করে বলবা, ভালো থাকো, বড় হও, এইসব বলবা। আমার বাড়িতে একবার হয়েছিল তাই, মানে জন্মদিন বড় হয়ে, মানে যে বড় না বাড়ি বাড়ি সব। ওই যে ফেসবুকে আছে, দাদা আশীর্বাদ করতে দিত। হ্যাঁ হ্যাঁ কত বিয়ে হয়নি তোমার? হ্যাঁ হ্যাঁ মেগা বড়। আজকে প্রতিবাদীর জন্মদিন, সেটা তিস্তা আমায় বলেছে, জানতাম না। তো তিস্তা এনেছে লাড্ডু, মিষ্টি মিষ্টি মুখ করবে, আর আমি টক ঝাল মিষ্টি সমস্ত কিছু এনেছি একসাথে। আর এটা আমরা প্রতিবাদীকে দিয়েছি। জামাটা কেমন হয়েছে অবশ্যই বলো, তোমাদের তো মানে সমস্ত কিছু শেয়ার করি তোমাদের সাথে, দেখাইও, এটা একটু বলো। আর এটা হচ্ছে তিস্তা লাড্ডু বানিয়ে এনেছে, বেশ ভালোই খেতে হচ্ছে, সুন্দরই লেগেছে। তো দেখো চুড়িদারটা এবার পরে আসবে, মানে এরকম হয় না, কিন্তু আমি এসব বাড়ি মারি পরে নিয়ে করবো, পরে পরে ও তাহলে ওই তো তোমাকে যখন আশীর্বাদ করবে তখন করবে, এটা যখন আশীর্বাদ করবে তখন এরকম করে তাহলে করবে। পায়েস তো আসবে আসবে, না পায়েস লাগবে না, দইও শুভ তো, যখন আমরা পরীক্ষা দিতে যাই পুরো নাই, কিচ্ছু লাগবে না, এত কিছু বুড়ো মানুষের লাগে না। পুরো করে তুমি তো ওম্যান। সব সময় ঘর সংসারের কাজ করব তা করলে তো হয় না বলো, সংসারের বাইরেও কিন্তু এরকম একটা লাইফ যদি থাকে, মানে বান্ধবীরা মিলে একটু গল্প, একটু আড্ডা, একটু মজা, এগুলো যদি করা হয় না, তাহলে দেখবে লাইফটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু চালাতে পারি। দেখো এক্সট্রা এনার্জি তো আমাদেরও দরকার হয়, সব সময় একা ঘরে একা থাকতে ইচ্ছেও কিন্তু করে না, মাঝে মাঝে এটাও দরকার। সত্যি কথা বলতে আমরা 3 বান্ধবী বেশ ভালোই আছি, জানো তো, যখন ইচ্ছা হয় কোথাও ঘুরতে চলে যাই, যখন ইচ্ছা হয় নিজেরা পিকনিক শুরু করে দিই, মানে নিজেদের মধ্যে সমস্ত কিছু রাখি, বেশ ভালো একটা সময় কাটানোর একটা মানে বান্ধবী পেয়েছি। তিনজনেই 3 জনকে পেয়েছি, বুঝেছো? তো যাই হোক, আজকে প্রতিবাদীর ছাদে আসলাম, বললো যে ড্রাগন গাছে ড্রাগন ফল এসছে, ফুলও এসছে, ফলও এসছে, তো ভাবলাম তোমাদেরকেও দেখাবো। আমার মাও তো অনেক চেষ্টা করছে, যতবারই চেষ্টা করে হয়তো ঝড়ে ভেঙে যায়, নয়তো যা না কিছু একটা হয়, তো একটুখানি দেখতে আসলাম। আর এই নয়নতারাটা আমার এতটাই পছন্দ হয়েছে যে কি বলবো, দেখো
মানে কালারটা কতটা সুন্দর, যতটা তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ আমার মোবাইলে ততটাই কিন্তু মানে এতটাই রং রয়েছে। 2-3টে চারা হয়েছে, মানে তিস্তা বললো মামনি তাহলে এখান থেকে তুলে নিয়ে যায়, বললাম চলো নিয়ে যাই। তো প্রতিবাদীকে বললাম যে 2টো প্লাস্টিক দাও, দুজনে চারাগুলো নিয়ে যায়, বাড়ি গেলে টবের মধ্যে পুঁতে দিলে আবার বড় হওয়ার পরে তাদেরও দানা বেরোবে, তারপর অনেক কিছু পাওয়া যাবে, মানে গাছগুলো পাওয়া যাবে, তখন না আলাদা আলাদা টবে দিলে ভাল লাগবে। আর প্রতিবাদীর এই গাছটা সব থেকে আমার বেশি পছন্দ হয়েছে, দূর থেকে যখন দেখানো হয় বেশ ভালো লাগে। আর একটা জিনিস দেখলাম, পদ্মর গাছ আমার মা অনেক খুঁজছে, তো আমি বললাম তুমি এবার পেলে আমাকে দিও, আমি আমার মাকে দেব। মানে আমার মা পদ্মের গাছ খুঁজে বেড়াচ্ছে। আর এখানে প্রতিবাদীর 3খানা পদ্মের গাছ লাগানো রয়েছে, এখনও পদ্ম ফুল ফোটেনি, রয়েছে। তো এখানে আমি দেখছি, বলছে এখনও সময় হয়নি হয়তো, কিন্তু এতদিনে হয়ে যাওয়ার কথা। মানে প্রতিবাদীর মামা দিয়েছে, মামাকে ফোন করে বলেছিল বলে এতদিনও তো হয়ে যাওয়ার কথা। বললাম দেখো হয়তো সামনের পুজোতে হয়তো তোমার হয়ে যেতেই পারে। বলছে দেখি। আরে দেখো ড্রাগন গাছের সামনে চলে এসেছি, এই দেখো ফুল হয়েছে ছোট ছোট, এবার বড় হবে আস্তে আস্তে। ওদিকে একটা অনেক বড় হয়েছে, ওটাই মনে হয় ড্রাগন ফল হবে। এই যে বেশ অনেকটাই বড় হয়েছে, গাছটা কিন্তু খুব একটা বড় হয়নি, 1 বছরের মাথায় বলে ড্রাগন গাছে ফল দেয়, এটা আমি শুনেছি। তো যাই হোক, আমার বাড়িতেও একটা ড্রাগন গাছ লাগিয়েছি আমি নিজে, তো দেখা যাক ওটাকেও আমি 1 বছর ধরে যত্ন করব, আমি ড্রাগন ফল ফলাবো দেখবে। তো যাই হোক, এগুলো কাজবাজ সেরে নিচে যাব। আজকে প্রতিবাদীর যেহেতু জন্মদিন, তো আমরা একটুখানি গুছিয়ে গাছিয়ে একটুখানি জন্মদিনটা পালন করব, বুঝেছো। যাই হোক, যারই জন্মদিন হয় আমার না একটা কথা ভীষণ মনে পড়ে, যে আমার মা না কোনো দিন একটুখানি পায়েস রান্না করেও দিল না, এটাই আমার কাছে খারাপ লাগে। কারণ কি বলো তো, আমার ঠাকুমা বলেছিল যে মেয়েদের জন্মদিন পালন করতে নেই, আমার ঠাকুমাও তার মেয়েদের জন্মদিন পালন করেনি, ওই জন্য মাও জন্মদিন সেভাবে আমাদেরও পালন করেনি। কিন্তু এখন দেখো, এখন যেমন যুগ পাল্টেছে, সমস্ত কিছু পাল্টে গেছে, এখন কিন্তু মেয়েদেরও জন্মদিন হয়, তাই না। তো আমার মা কোনো দিন একটু পায়েস রান্না করেও দেয়নি ছোটবেলা থেকে, বা পাইনি। এই জায়গাগুলো খুব খারাপ লাগে আমার, জানো। আজকে এই যেহেতু প্রতিবাদীর হচ্ছে, তো তো কোথাও না কোথাও ওই না পাওয়াটা একটুখানি জেগে উঠেছে, হতেই পারে। বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম, সমস্ত কিছু রেডি করে এখন গুছিয়ে গেছি, সবাইকে দিচ্ছি। তো আর এই যে তিস্তা এখানটা একটুখানি মিষ্টিগুলো গোছাচ্ছে, বলছে একটু গুছিয়ে নিই, তারপরে প্রতিবাদী বসবে, তারপরে করবে। Happy birthday to you. আমার বন্ধু খুলে কি সব দেখছি, এগুলো একটু সবাই দে। আগে তো ভালো করে দাও। তোমরা উলু দাও, আমি স্নান করবো যাচ্ছি। এই যে মা আশীর্বাদ করছে, মা খাওয়াচ্ছে, এগুলোও কিন্তু প্রত্যেক মেয়ে চায়, জানো তো। এখন হয়তো ওই না পাওয়াগুলো না জেগে উঠছে, যেহেতু আমরা দেখছি চোখে, তখন তো দেখতাম না, ছোট ছিলাম। একটু ধন্য দিলাম আমি। একটু খাওয়াতে পারো কিন্তু। না আমার ফটো তুলি। হ্যাঁ একই তো, এটাই অনেক। না না আজ প্রতিবাদী অনেক আনন্দ পেয়েছে, বেশ খুশি। এটা কিন্তু সমস্ত মেয়ে চায়, সমস্ত মেয়ে। আমিও চাই প্রত্যেক মেয়েকে যেন প্রত্যেক বাবা মা এই সম্মানটুকু দেয়, কারণ এই সম্মানটা পাওয়ার অধিকার মেয়েদের কিন্তু আছে। এখন হচ্ছে যুগ পাল্টেছে, তাই না বলো। আর এই দেখো একটুখানি ফটো তুললাম, আমরা একটু ফটো তুলতে ভালোবাসি, খাওয়ার ফটো তুললাম একটুখানি, তুলে এই যে এবার খাওয়া দাওয়া করে একটু গল্প করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ আমার পার্থিবের পড়া আছে, ওই জন্য আমাকে বেরিয়ে যেতে হবে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।